দেখ, এরপর আমরা শুরু করবো শুষ্কতার মরু ক্ষয়চক্র। ঠিক আছে, মরু ক্ষয়চক্র ডেভিস বর্ণিত মরু ক্ষয়চক্রই তাদের সিলেবাসে আছে। এই ডেভিস বর্ণিত যে মরু ক্ষয়চক্র 1905 সালে ডেভিস এই মরু ক্ষয়চক্র ধারণাটি অবতারণা করেছিলেন। ঠিক আছে, মরু ক্ষয়চক্র বলতে কী বোঝানো হচ্ছে, যে শুষ্ক বা শুষ্ক প্রায় উষ্ণ মরু অঞ্চলে বায়ুপ্রবাহ, জলধারা, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় প্রভৃতি প্রাকৃতিক শক্তির সম্মিলিত কাজের দ্বারা যখন কোনো একটি ভূমিভাগ তার প্রাথমিক অবস্থা থেকে কয়েকটি নির্দিষ্ট সুশৃঙ্খল পর্যায়ের মধ্যে দিয়ে ক্ষয়চক্রের শেষ সীমায় উপনীত হয় বা সমগ্র অঞ্চলটি একটি সমপ্রায় ভূমিতে পরিণত হয়, তখন তাকে বলা হয় শুষ্কতার ক্ষয়চক্র বা মরু ক্ষয়চক্র। এই শুষ্কতার ক্ষয়চক্র বা মরু ক্ষয়চক্রের জন্যও কতগুলো শর্তের কথা ডেভিস বলেছিলেন, যেমন স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষেত্রে বলেছিলেন, তেমনি এখানেও স্বাভাবিক ক্ষয়চক্র হচ্ছে প্রথমে হচ্ছে শুষ্ক জলবায়ু। ঠিক আছে, শুষ্ক জলবায়ু বলতে কি বোঝানো হচ্ছে, যে সাধারণত বার্ষিক 25 সেমির কম বৃষ্টিপাত। ঠিক আছে, অবশ্যই সেই জায়গাটা হবে তখন মরু অঞ্চল বলে বিবেচিত হবে। 25 সেমির কম বার্ষিক গড় বৃষ্টিপাত, 25 সেমির কম। 2 নম্বর হচ্ছে যে সেই জায়গায় উচ্চ মালভূমির অবস্থান, অবশ্যই সেই জায়গাটা একটা উচ্চ মালভূমির অন্তর্গত হতে হবে। ঠিক আছে, মালভূমি যে পর্বত, বিশেষ করে সেটা পর্বত বেষ্টিত মালভূমি হলে আরও বেশি ভালো হয়। এবং তারপর হচ্ছে স্থানীয় নিম্নক্ষয় সীমা। এক্ষেত্রে কিন্তু শুধু ক্ষয়সীমা বললে ভুল হবে, স্থানীয় ক্ষয়সীমা বলতে হবে। ঠিক আছে, স্থানীয় ক্ষয়সীমা, এমনি ক্ষয়সীমা বলতে কাকে বোঝা হয়, সমুদ্র জলপৃষ্ঠকে বলা হয় ক্ষয়সীমা। কিন্তু স্থানীয় ক্ষয়সীমা বলতে, যেহেতু মরুভূমি অঞ্চলের পাশাপাশি কোনো সমুদ্র থাকে না, তাই সেক্ষেত্রে প্লায়া হ্রদের যে জলপৃষ্ঠ, সেই প্লায়া হ্রদের জলপৃষ্ঠকেই বলা হয় স্থানীয় ক্ষয়সীমা। এবং অবশ্যই সেখানে আরেকটা হবে, শুধুমাত্র বায়ু হবে না, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সমস্ত ক্ষয়কার্যের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এবং আরেকটি হচ্ছে অধিক বাষ্পীভবন, অবশ্যই সেখানে বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবনের পরিমাণ বেশি হবে। ঠিক আছে, এই কটা শর্ত হলে তবে সেখানে মরু ক্ষয়চক্রটি সম্পন্ন হবে। এবার আমরা চলে আসবো মরু ক্ষয়চক্রকে তিনি 4টি পর্যায়ে ভাগ করেছিলেন। প্রথম পর্যায় হচ্ছে প্রাথমিক পর্যায়। প্রাথমিক পর্যায়ে বা প্রাথমিক অবস্থায় কি বলেছেন তিনি, কি হতে হবে না, প্রাথমিক যে অবস্থা, সেই প্রাথমিক অবস্থাতে দেখা যায় যে একটি বোলসন বা পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হবে। প্রাথমিক অবস্থায় কি সৃষ্টি হবে, বোলসন বা পর্বত বেষ্টিত মালভূমিটি, অর্থাৎ ভূপৃষ্ঠের উত্থানের ফলে বা ভূ আন্দোলনের ফলে প্রথমে সেখানে একটি পর্বত বেষ্টিত মালভূমির সৃষ্টি হবে এবং সেই পর্বত বেষ্টিত মালভূমিতে এটি কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে উঠবে। কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী মানে, দেখ, পর্বত বেষ্টিত মালভূমি বলতে চারদিকে পর্বত, মাঝখানে মালভূমি। ঠিক আছে, মাঝখানে মালভূমি কী হবে, স্বাভাবিকভাবে পর্বত থেকে নদীর সৃষ্টি হবে, পর্বত থেকে নদী সৃষ্টি হয়ে সেটা কোথায় যাবে, মাঝখানের দিকে আসবে, অর্থাৎ কেন্দ্রের দিকে যাবে। বাইরে থেকে নদী সৃষ্টি হয়ে কোথায় ঢুকছে, কেন্দ্রে। বাইরে থেকে নদী সৃষ্টি হচ্ছে, ঢুকছে কেন্দ্রে, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। বোঝা গেল কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী কাকে বলছে। অর্থাৎ প্রথমে কি হলো, সেই জায়গায় ভূমির উত্থান হয়ে একটি কিসের সৃষ্টি হলো, পর্বত বেষ্টিত মালভূমির সৃষ্টি হলো। ঠিক আছে, এটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। বা এখানে আমি যেটা দেখালাম, পর্বত বেষ্টিত, চারদিকে পর্বত বেষ্টিত, মাঝখানে মালভূমি। এবার পর্বত হলেই সেখানে কী হবে, পর্বতের চূড়া থেকে সেখানে নদীর সৃষ্টি হবে বা জলধারার সৃষ্টি হবে। সেই জলধারা বা নদীগুলো কোথায় আসবে, পর্বতের মাঝখানে এসে উপনীত হবে এবং এইটাকে বলা হচ্ছে কি কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। অর্থাৎ প্রথমে কী হবে, পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হবে, তারপর সেখানে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী সৃষ্টি হবে। এবং কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী কী হবে, এই যে বাইরে থেকে জলধারাগুলো এলো পর্বতের উপর থেকে, সেই জলধারাগুলো এসে পতিত হলো কোথায় না, ওই মাঝখানে, কেন্দ্রের মাঝখানে। তাহলে কেন্দ্র মাঝখানে জমা হলে সেখানে কি হবে, একটা হ্রদের সৃষ্টি হবে, যে হ্রদগুলোকে বলা হচ্ছে কি প্লায়া হ্রদ, যে হ্রদগুলোকে বলা হচ্ছে প্লায়া হ্রদ। অর্থাৎ এরপরে সৃষ্টি হলো কার, প্লায়া হ্রদের। এই দিক থেকে নদী আসে, এই দিক থেকে নদী আসে, দিয়ে সৃষ্টি করলো কি
প্লায়া হ্রদের সৃষ্টি হলো। এখানে যে নদীগুলো গড়ে ওঠে সেই নদীগুলো খুব ছোট ছোট নদীর সৃষ্টি হয়, ক্ষুদ্র নদী অববাহিকার সৃষ্টি হয়, এবং নদীগুলো যে অববাহিকা সেই অববাহিকাগুলো একে অপরের থেকে বিচ্ছিন্নভাবে সৃষ্টি হয়, এবং এখানে যে কিছু অনুগামী নদীর অবস্থানও দেখতে পাওয়া যায়। এটা হলো প্রাথমিক অবস্থা। মূল যেটা মনে রাখবি যে প্রাথমিক অবস্থায় ভূত্থানের ফলে একটি পর্বত বেষ্টিত মালভূমির সৃষ্টি হয়, এবং সেই পর্বতের চতুর্দিক থেকে নদীর সৃষ্টি হয়ে ওই মালভূমি অঞ্চলে, পর্বতের মাঝখানে থাকা মালভূমি অঞ্চলের দিকে এগিয়ে আসে, ফলে একটি কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী গড়ে ওঠে, এবং ওই কেন্দ্রমুখী জল নির্গম প্রণালীর মাঝখানে সৃষ্টি হয় একটি প্লায়া হ্রদের, এবং এখানের যে নদীগুলো সেই নদীগুলো খুব ছোট ছোট হয় এবং বিচ্ছিন্ন হয়ে থাকে। নেক্সট দ্বিতীয় পর্যায়ে চলে আসি যৌবন অবস্থা। এই মরু ক্ষয়চক্রে যৌবন অবস্থায় আদর্শভাবে মরু ক্ষয়চক্রটা শুরু হয় এখান থেকেই, অর্থাৎ ভূমিভাবের যে প্রাথমিক চিহ্ন সেই চিহ্নগুলো এই অবস্থায় স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। এই সময় ক্ষয়কারী প্রাকৃতিক শক্তিগুলো সবথেকে বেশি সক্রিয় থাকে এবং কিছু ভূমিরূপগত বৈশিষ্ট্যও দেখতে পাওয়া যায়, এবং এই সময় পর্বত বেষ্টিত অববাহিকার কী হয়, প্রাথমিক বন্ধুরতা খুব বেশি হয়। বন্ধুরতা খুব বেশি, এখানে এবড়ো খেবড়ো অবস্থার সৃষ্টি হয়েছে, প্রাথমিক বন্ধুরতা খুব বেশি দেখতে পাওয়া যায়। এবং এখানে যে ছোট ছোট নদীগুলোর সৃষ্টি হয়েছিল, সেই ছোট ছোট নদীগুলো কি হচ্ছে, অত্যধিক নিম্নক্ষয় করার জন্য রিল ক্ষয় করতে থাকে। ঠিক আছে, মরু অঞ্চলে ভূমিভাগের নিম্নক্ষয়ে কী হয়, ক্ষুদ্র ক্ষুদ্র যে নদীগুলোর সৃষ্টি হয়েছিল সেই নদীগুলো কী করে, এখানে রিল ক্ষয় করতে থাকে বা গালি ক্ষয় করতে থাকে। ঠিক আছে, রিল ক্ষয় করার ফলে এখানে নদীগুলির যে গভীরতাটা খুব বেশি হয়, এবং সেগুলি কী হয়, একদম মধ্যবর্তী স্থানে এসে নদীগুলি শেষ হয়ে যায়। এরপর নেক্সট পর্যায়ে যেটা আসে, দেখ যে নদীগুলো যে সৃষ্টি হলো, নদীগুলো কী করে, এই যে জলবিভাজিকাটা ছিল সেই জলবিভাজিকাটাকে ক্ষয় করে যে নদীগুলো বয়ে আসে সেই নদীর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো এই যে তোর পার্বত্য অঞ্চল, ঠিক পর্বতের নিচের অংশেই কী হয়, জমা হয়। ঠিক আছে, জমা হয়ে কী হয়, ক্ষয়জাত পদার্থগুলো জমা হয়ে পলল ব্যজনীর সৃষ্টি করে। কী সৃষ্টি করে, পলল ব্যজনী। ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহগুলো কী হয় না, তাহলে সেকেন্ড পর্যায়ে আমরা কী হয় দেখতে পাচ্ছি, যে সেকেন্ড পর্যায়ে যে ছোট ছোট নদীগুলো সৃষ্টি হয়েছিল প্রথম পর্যায়ে, সেই নদীগুলোর অত্যধিক পরিমাণ নিম্নক্ষয় হয়, রিল ক্ষয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ ক্ষয়জাত পদার্থকে বয়ে নিয়ে আসে। সেই ক্ষয়জাত পদার্থগুলো পর্বতের পাদদেশীয় অংশে জমা হয়ে ছোট ছোট পলল সমভূমি সৃষ্টি করে, যেগুলোকে বলা হয় পলল ব্যজনী। ঠিক আছে, এবার পাশাপাশি অবস্থিত কতগুলো পলল ব্যজনী একসাথে মিলিত হয়ে, যে পলল ব্যজনীগুলো একসাথে মিলিত হয়ে সৃষ্টি করে কি, বাজাদা। পাশাপাশি অবস্থিত পলল ব্যজনীগুলো মিলিত হয়ে সৃষ্টি করে বাজাদা। এরপরে নেক্সট পর্যায়ে গিয়ে কী হয়, বাজাদার পরে এখানে ছোট ছোট বালিয়াড়িও সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, এবং নদীর মাঝখানের যে জলবিভাজিকা সেই জলবিভাজিকার প্রশস্ততাটা ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ জলবিভাজিকা কী হয়, সংকীর্ণ হতে থাকে, সংকীর্ণ জলবিভাজিকা। দেখ এখানে কত চওড়া ছিল, এখানে সেই জলবিভাজিকাটা ক্ষয়প্রাপ্ত হতে হতে সেটা সংকীর্ণ হচ্ছে। তাহলে এখানে কি কি হয়, এখানে হচ্ছে কি, ছোট ছোট নদীগুলো রিল ক্ষয় হয়, পলল ব্যজনী সৃষ্টি হয়, বাজাদার সৃষ্টি হয়, এবং সবার শেষে কি হচ্ছে, যে সংকীর্ণ জলবিভাজিকা সৃষ্টি হচ্ছে এবং প্লায়া হ্রদের সৃষ্টি হয়। ওকে, তাহলে কিসের সৃষ্টি হলো, প্লায়া হ্রদের সৃষ্টি হলো। তথাই না যৌবন অবস্থায়, এটা ছিল যৌবন অবস্থা। প্রাথমিক অবস্থার পর গেল যৌবন। এরপর আসবে কি, পরিণত অবস্থা, পরিণত পর্যায়। পরিণত পর্যায়ে এসে কি হয়, পরিণত পর্যায়ে হচ্ছে প্রশস্ত অববাহিকা। দেখ এখানে এই পর্যায়ে এসে ভালো করে লক্ষ্য কর, যে জলবিভাজিকাগুলো ছিল সেই জলবিভাজিকাগুলো প্রায় সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়। জলবিভাজিকা বলে এখানে আর কিছু থাকে না, অর্থাৎ জলবিভাজিকাগুলো সম্পূর্ণ লুপ্ত হয়। অববাহিকাটা, যে নদীগুলো সৃষ্টি হয়েছে সেই নদী অববাহিকাটা কী হয়, চওড়া হয়, প্রশস্ত হয়, এবং নদী চওড়া হওয়ার জন্য কী হয়, যে উচ্চভূমিগুলো ছিল সেই উচ্চভূমিগুলো ক্ষয় পাওয়ার পর সেই পাহাড়ের ঢালে, ছোটো ছোটো ঢালে কী হয়, এই ক্ষয়জাত পদার্থগুলো জমা হয়ে মৃদু ঢালযুক্ত একটি ভূমিভাগের সৃষ্টি করে, যাকে বলা হয় কি, পেডিমেন্ট। যাকে বলা হচ্ছে
পেডিমেন্ট। বোঝা গেল? তাহলে এই পর্যায়ে এসে কি হয়, জলবিভাজিকাগুলো সম্পূর্ণভাবে লুপ্ত হয়, ক্ষয়কার্য খুব বেশি হয়ে থাকে, নদীর যে প্রশস্ততা বা চওড়াটা খুব বেশি হয়ে যায়, এবং এই যে ভূমিভাগগুলো বা জলবিভাজিকাগুলো বা খাড়া অংশগুলো সেগুলো আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকে, এবং সংকীর্ণ হওয়ার ফলে পাহাড়ের পাদদেশীয় অংশে এই ক্ষয়জাত পদার্থ জমা হয়ে এক মৃদু ঢাল বিশিষ্ট সমতল ভূমি সৃষ্টি করে, যাকে বলা হয় কি পেডিমেন্ট, অর্থাৎ পেডিমেন্ট গঠিত হলো, এবং আস্তে আস্তে সমগ্র ভূমিরূপের বন্ধুরতা বা এবড়োখেবড়োতা হ্রাস পেতে থাকে, এবং এই সময় বিভিন্ন ধরনের যে ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপ মরুভূমি অঞ্চলে হয়ে থাকে, যেমন কি গৌড়, ইয়ারদাং, জুইগেন, বারখান, সিফ, এই প্রভৃতি ভূমিরূপ এই অংশে এই পর্যায়ে সৃষ্টি হয়ে থাকে। বোঝা গেল? তাহলে এটা হলো এই পর্যায়ে। এখানে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ যে নদী গ্রাস সৃষ্টি হয়, এবং যে নদীর দৈর্ঘ্য, সেই নদীর দৈর্ঘ্য বলতে থাকে নদী গ্রাসের উদ্ভব। দেখ এখানে এই পর্যায়ে দেখ যে নদীগুলোর সৃষ্টি হয়েছিল, এইদিকে নদী এইদিকে নদী, এই পর্যায়ে গিয়ে তার পরের পর্যায়ে কী বললাম, এই সময় ক্ষয়কার্য অত্যধিক বেশি হওয়ার জন্য দেখ আস্তে আস্তে সম্পূর্ণ মাঝখানের জলবিভাজিকাটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ফলে এই দিকের যে নদীটা ছিল সেই নদীটা এই দিকের নদীর সাথে কী হয়, মিশে যায়। ঠিক আছে, একে বলা হচ্ছে নদী গ্রাস। এই দিকের নদীটা মস্তক ক্ষয় করে সমগ্র জলবিভাজিকাটাকে ক্ষয় করে দিয়ে এই দিকে যে নদী ছিল সেই নদীটাকে গ্রাস করে নিয়েছে, এই নদী গ্রাসের উদ্ভব হয়, যার জন্য কি হয়, সমগ্র অঞ্চলটা যে নদীর উপত্যকা সেই নদী উপত্যকার প্রশস্ততাটা বা চওড়াটা বৃদ্ধি পেয়ে থাকে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবার শেষে আসি, সেটা হচ্ছে কি বার্ধক্য পর্যায়। বার্ধক্য পর্যায়ে কী হয়, বন্ধুরতাহীন, এই অংশে কোনো বন্ধুরতা থাকে না, সমগ্র অঞ্চলটা সমতল প্রকৃতির হয়ে থাকে, সমগ্র অঞ্চলটা কি হয়ে যায়, একদম সমতল ভূমি হয়ে যায়, যেটাকে বলা হয় মরু সমপ্রায় ভূমি। এই যে সমভূমিটা গঠিত হয়, এই সমভূমিটাকে বলা হচ্ছে কি মরু সমপ্রায় ভূমি, যেটাকে এমনিতে স্বাভাবিক ক্ষয়চক্রে শুধু সমপ্রায় ভূমি বলা হচ্ছিল, এটাকে বলা হচ্ছে মরু সমপ্রায় ভূমি। এবং মরু সমপ্রায় ভূমির ঠিক পাশে দেখা যায় যে কিছু কিছু কঠিন শিলাগঠিত ভূমিরূপ টিলার আকারে দাঁড়িয়ে আছে, যেগুলোকে বলা হয় কি ইনসেলবার্জ, যেগুলোকে বলা হয় ইনসেলবার্জ। তাহলে ইনসেলবার্জ গঠিত হলো। হ্যাঁ, ভূতত্ত্ববিদ পাসার্জ এই নামকরণ করেছে, ইনসেলবার্জ নামকরণ করেছে ভূবিজ্ঞানী পাসার্জ, এবং বিজ্ঞানী বর্নহার্ট অপেক্ষাকৃত ছোট ছোট যে সমস্ত ইনসেলবার্জগুলো দেখা যায় তাদেরকে এখানে বলা হয় কি বর্নহার্ট। অপেক্ষাকৃত ছোট ছোট যে সমস্ত ইনসেলবার্জ দেখা যায় তাদের বলা হয় বর্নহার্ট। তো এই সময় কী হয়, বায়ুকাজের প্রাধান্য দেখা যায়, এবং বিনা বাধায় বায়ু প্রবল বেগে প্রবাহিত হতে পারে বলে কোথাও কোথাও ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। ঠিক আছে, যে গর্তগুলোকে কি বলা হয়, তারা পড়েছিস আগে, ব্লো আউট বা অবনমন গর্ত। তো এই সময় এখানে ব্লো আউট সৃষ্টি হতে দেখা যায়, এবং এই সমগ্র অংশে কি সৃষ্টি হয়, পেডি প্লেন সৃষ্টি হয়, একটা প্রায় সমপ্রায় ভূমি, যেটাকে আমি কি বললাম মরু সমপ্রায় ভূমির সৃষ্টি হতে দেখা যায়। ঠিক আছে, এই হলো মরু ক্ষয় চক্র। না বুঝতে পারলে ওকে বলবি, আমি আবার বলে দেবো।